সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। পৃথা চোখ গরম করে তাকালো তুর্যের পানে। লোকটা ইদানিং নির্লজ্জ হয়ে যাচ্ছে ভীষণ। স্থান, কাল, পাত্র সব বিবেচনা হারিয়েছে। পৃথাকে চোখ গরম করে তাকাতে দেখেও থামল না তুর্য। একের পর এক নির্লজ্জ ধাঁচের ইশারা করেই যাচ্ছে। পৃথা তুর্যের পানে খেয়াল করতে করতেই হঠাৎ ভেসে এলো কাজী সাহেবের কণ্ঠস্বর। কাজী সাহেব বেশ নম্র কণ্ঠে ইরাকে বললেন, বলুন মা, কবুল। ইরা হাফসাফ করে উঠল, খামচে ধরল পৃথার এক হাত। কেমন অদ্ভুত এক অনুভূতিতে ছেয়ে গেছে মেয়েটার মন প্রাণ। আরুষকে যেদিন এ বাড়িতে প্রথম দেখেছিল ইরা, সেই দিন ছেলেটার প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করেছিল তার হৃদয়ে। তারপর আস্তে আস্তে সেই ভালো লাগা ভালোবাসায় পরিণত হলো। অনেকবার আরুষকে নিজের মনের কথা জানাতে গিয়েও ভয়ে পিছিয়ে এসেছে মেয়েটা। লোকটা নিতান্তই ভদ্র এবং সভ্যতাচের। সে যদি না মেনে নেয় ওকে, ভালো না বাসে, তখন কি হবে? প্রিয় মানুষটার কণ্ঠে ভালোবাসি না, এই বাক্যটা শোনার মতো শক্তি ছিল না ইরার। তাই সে আরুষের ভালোবাসলেও তা প্রকাশ ছিল ভীত। অথচ আজ দেখো, সুন্দর এক ভাগ্যের চাওয়ার নিজ প্রিয় পুরুষটাই পাশে বসে রয়েছে বউয়ের সাজে। আজ খুব অল্প সময়ের মধ্যে হয়তো সে হয়েও যাবে আরুষের, শুধুমাত্র আরুষের। ইরার আকাশ পাতাল চিন্তাভাবনার মধ্যেই আবারও ভেসে এলো কাজী সাহেবের কণ্ঠস্বর। কাজী সাহেব নম্র কণ্ঠে আবার বললেন, বলুন মা, কবুল। ইরা এবার আর নিজের ভাবনা চিন্তায় সময় ব্যয় করলো না, থেমে থেমে উচ্চারণ করলো, কবুল কবুল কবুল। সাথে সাথেই চারিদিকে সমস্বরের প্রতিধ্বনি হলো, আলহামদুলিল্লাহ। এরপর কাজী সাহেব আরুষকে কবুল বলতে বললে সে সময় নিল একটু। সে তো আর তুর্যের ন্যায় নির্লজ্জ নয়, তাই চারিদিকে একবার দৃষ্টি ঘুরিয়ে থেমে থেমে বলল, কবুল কবুল কবুল। ঝামেলাহীন সুন্দর সুষ্ঠুভাবে বিয়েটা সম্পন্ন হলো আরুষ এবং ইরার। বিয়ে সম্পন্ন হওয়ার পরে তুর্যের বাড়িতে ছোটোখাটো একটা খাবার আয়োজন করা হয়েছিল সকলের জন্য। আরুষদের বাড়ির সকলে খাওয়া দাওয়া শেষ করে এসে বসলো বসার কক্ষের সোফায়। এবার তাদের যাওয়ার পালা। এক এক করে সোফা থেকে সকলে উঠে চলে গেলেও আরুষ উঠছে না, ঠায় বসে রয়েছে ছেলেটা। তুর্য ভ্রু কুঁচকে তাকালো আরুষের পানে, চোখ ছোট ছোট করে প্রশ্ন করলো, তোর চেষ্টা কেন? এখন এখানে বসে আছিস কোন দুঃখে? আরুষ ঠিক কী উত্তর দিবে ভেবে পেল না। আজ তার আকত হয়েছে, অন্তত একটু সময়ের জন্য হলেও তো ইরার সাথে দেখা করতে দিবে তাকে। বিয়ের আগে মেয়েটার সাথে তেমন কথা হয়নি আরুষের, এখন বিয়ে হয়েছে, তাই এইটুকু সুযোগ তো অন্তত তাকে দেওয়া উচিত। তাছাড়া তাহমিনা বেগমও বলেছেন আরুষকে আজ থেকে যেতে, হয়তো একটু সময় নয়, আজ পুরো রাতটাই ইরাকে কাছে পাবে সে। সেই আশাতেই সোফায় বসেছিল বেচারা। কিন্তু এই তুর্য নামক প্রাণীর সম্মুখে নিজের মনের আশার কথা সে বলবে কি করে? আরুষ আমতামতা শুরু করলো। কিছু একটা বলার জন্য মুখ খোলার আগেই তাহমিনা বেগম এসে উপস্থিত হলেন ওই স্থানে। তুর্যের মুখ পানে তাকিয়ে বললেন, ও আজ থাকবে আমাদের বাড়িতে। বিয়ে যেহেতু হয়েছে, দুজন দুজনের সাথে একটু কথা বলার জন্য হলেও ওদের সময় দেওয়া প্রয়োজন। আরুষ খুশিতে গদগদ হলো। যাক, এবার অন্তত নিজের প্রেয়সীর নিকটে যাওয়ার সুযোগ পাবে সে। তবে আরুষের এই খুশির বোধ হয় সহ্য হলো না একজনের। কপাল কুঁচকে তুর্য বলল, এসব কী ধরনের কথা মা? আকতের তারিখ আমি ঠিক করেছে, তাহলে তোমাদের যে কোনো সিদ্ধান্ত আমাকে জানিয়ে দেওয়া উচিত ছিল না? মানে? তাহমিনা বেগম প্রশ্নে কুটিল হাসল তুর্য। মাকে বোঝানোর উদ্দেশ্যে বলল, এরার সামনে পরীক্ষা মা। বিয়েটা হয়েছে বলে যদি ওদের একসাথে থাকতে দাও, একসাথে সময় কাটাতে দাও, তাহলে ওর প্রভাব ইরার মনে পড়বে। মেয়েটার বয়স কম, স্বামীর সামনেতে গেলে ওর মনোযোগ সম্পূর্ণরূপে স্বামীর সংসারের দিকে যাবে। পড়াশোনায় কিন্তু আর মন বসবে না ওর। থামলো তুর্য, আবার বলল, বিয়ে যখন হয়ে গেছে, সারা জীবন পড়ে আছে ওদের একসাথে থাকার জন্য। অথচ পরীক্ষা যদি একবার ফেল করে, তাহলে আমাদের যে সম্মানটা হারাবে। তাহমিনা বেগম মনোযোগ দিয়ে শুনলেন ছেলের কথা। ছেলে তার ভুল বলেনি একটা কথাও। ইরার কিশোরী হৃদয়, এই বয়সটা তারও অতিবাহিত করে এসেছে। এই বয়সে মেয়েদের বিবেকের তুলনায় আবেগ কাজ করে বেশি। প্রিয় মানুষ, স্বামী, সংসার, এসব সম্পর্কে নতুন নতুন অনুভূতির জন্ম দেয় হৃদয়ে। সেই হিসেবে এখন আরুষ আর ইরাকে একসাথে থাকতে না দেওয়াই শ্রেয়। তাহলে এর প্রভাব ইরার পড়াশোনার উপর পড়বে। কিন্তু আরুষকে বা সে কিভাবে বাড়িতে যেতে বলবে? নতুন জামাই তাকে একবার থাকতে বললে পর মুহূর্তে বাড়িতে যেতে বলতে পারে নাকি? বিষয়টা খারাপ দেখায়। তাহমিনা বেগম আমতামতা করলেন, ইতস্তত করে বললেন, কিন্তু মায়ের এইটুকু কথাতেই বাকিটা বুঝে নিল তুর্য। আরুষকে টেনে টুনে সোফা থেকে তুলে দাঁড় করালো, কাঁধে হাত রাখলো বেচারার। মায়ের পানে তাকিয়ে বলল, তুমি একদম চিন্তা করো না মা,
ও আমার সহকারী কম, বন্ধু বেশি। ওকে আমি একটা কথা বললেও জীবন দিয়ে হলে তা রাখবে। কণ্ঠে তোলা কথার পরিসমাপ্তি ঘটিয়েই আরুষকে টেনে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে যেতে উদ্যত হলো তুর্য। আর আরুষ বেচারা মাথা বোধ হয় ঘুরছে এই মুহূর্তে। কোন তুর্যকে দেখছে সে? একটু আগে যে লোক আরুষের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হয়ে ধরা দিল, এখন যে সবচেয়ে বড় শত্রুর ভূমিকা পালন করছে। এই ছিল এই লোকের পেটে পেটে। এর জন্যই বোধ হয় এত তাড়াহুড়া করে তুর্য তাদের বিয়েটা দিয়েছিল। অথচ আরুষ ভেবেছিল তুর্য ভালো হয়ে গেছে। এই পৃথিবীতে তুর্য ব্যতীত উত্তম পুরুষ আর কেউই নেই। আরুষের হৃদয় কেঁদে উঠল, তীব্র ব্যথা নিয়ে গেয়ে উঠল। সম্পর্ক বদলে গেল একটা পলকে। কে আপন কে যে পর হলো রে। আরুষের উতাল পাতাল চিন্তা ভাবনার মধ্যেই বাড়ির বাহিরে বেরিয়ে এলো তারা। তুর্য আরুষের কাঁধ থেকে হাত সরিয়ে ভদ্র বাচ্চাদের ন্যায় বলল, রাত অনেক হয়েছে, এখন বাড়ি চলে যা। নিজের একলা বিছানায় হাত পা ছড়িয়ে চপ্পর একটা ঘুম দে। আরুষের বুক ফেটে চৌচির অবস্থা। বিয়ের পরও একলা বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমানোর উপদেশ দিল এই পুরুষ। এর হৃদয়ে কি একটু দয়া মায়া বলতে কিছু নেই? কেন করলো এই লোক এমন? আরুষের হৃদয়ে ভয়ের তুলনায় বউহীনা হাহাকারের পরিমাণ বাড়ল। কণ্ঠে সাহস এঁটে সে বলল, আমার সাথে এটা কেন করলেন স্যার? তুর্য ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, কি করেছি আমি? এই যে আমাকে বিয়ে করতে না করতেই বউ ছাড়া করলেন। আরুষের অসহায় কণ্ঠস্বর। তুর্যের চোখে মুখে গম্ভীর ভাব ফুটে উঠল সাথে সাথে। থমথমে কণ্ঠে সে বলল, ছি ছি আরুষ, তোকে দেখে আমার লজ্জা হচ্ছে। আমার মতো একজন নম্র ভদ্র লাজুক পুরুষের সাথে তুই এত নির্লজ্জ কবে থেকে হলি? বিয়ে করতে না করতে বউয়ের কাছে থাকার জন্য মরে হয়ে উঠেছিস? হতভম্ব হলো আরুষ। সে নির্লজ্জ আর তুর্য লাজুক, এ কেমন ভয়ঙ্কর কথা! এই কথা শোনার আগে তার কান বন্ধ হয়ে গেল না কেন? আরুষ হতবাক কণ্ঠেই বলল, আমি নির্লজ্জ? তুর্য কপাল টান টান করে তাকালো, বেশ গৌরবের সাথে বলল, তা না থেকে আমাকে দেখিয়ে কিছু শেখ। বিয়ে করেও টানা 8 বছর ব্যাচেলর জীবন কাটিয়েছে। আমার মতো ধৈর্যশীল, সুশীল, ভদ্র, লাজুক পুরুষ তুই দেশে কেন, এই পৃথিবীতেও পাবি না। আমাকে তো নোবেল দেওয়া উচিত। শুধুমাত্র সিক্রেট মিশনে থেকে নিজের সব কিছু লুকিয়ে রেখেছি বলে এখন নোবেলটা পাচ্ছি না। কথাটা বলেই থামলো তুর্য। বিড়বিড়িয়ে বলল, ভাগ্যিস রাত 12টার পর নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম, নয়তো মাত্র অল্প সময়ের জন্য এই 8 বছর রেকর্ডটা মিস হয়ে যেত। আরুষ তুর্যর বিড়বিড়িয়ে বলা কথাগুলো শুনল না, তবে আগের বলা কথা ঠিক শুনেছে। আরুষ জানে ওই 8 বছরের কথা মিথ্যা নয়, তাই আর সে কথা বাড়ালো না। কিন্তু একটা খটকা থেকেই যায়। তুর্য এমনি যেমনই হোক কারণ ছাড়া কিছুই করে না। আরুষকে যে তুর্য ইরার কাছ থেকে নিজের পূর্ব পরিকল্পনা মাফিক সরিয়েছে তা সে ঠিক বুঝতে পেরেছে। এত বড় অফিসার হয়েও এইটুকু যদি সে বুঝতে না পারে তবে সে কেমন অফিসার? আরও সরু দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, সন্ধিহান কণ্ঠে শুধালো, সত্যি করে বলুন তো স্যার, আমার বাসর ঘরে আপনি আঘাতটা আনলেন কেন? তুর্য হাসল, ওষ্ঠ বাঁকিয়ে বলল, কি ভেবেছিস আমি সব ভুলে গেছি? রাত চাইতে বউয়ের হাত কেটে যাওয়ায় তার সেবা যত্ন করে একটু কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তুই এসে বাঁকড়া দিয়েছিলি। আর তারপর আমার মাথায় বাড়ি। একটা কথাও বলি না আমি, প্রতিটির কথা মনে রেখেছি। এখন নিজের বোনের সাথে বিয়ে দিয়ে পাই টু পাই হিসেব নেই সব কিছুর। প্রস্তুত থাক। কথাটা বলেই তুর্য চলে গেল ঘরের ভেতরে। হতভম্ব হয়ে ওই স্থানেই দাঁড়িয়ে রইল আরুষ। তুর্যের বউয়ের সাথে কাটানো মুহূর্ত একটু ব্যাগরা দেওয়ার আর ভুলবশত মাথায় একটা আঘাতের জন্য এত বড় একটা শাস্তি দিয়ে দিল আরুষকে। সোজা একদম তার বাসর ঘরে আঘাত করে দিল। এই তুর্যের বোনকে বিয়ে করে আর কি কি তার কপালে আছে সৃষ্টিকর্তাই জানেন। আরুষের বুক ভারী হলো, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, একটা ভুল সারা জীবনের কান্না। পুরো বাড়িতে উৎসব লেগেছে, চারিদিকে হই হই রই রই অবস্থা। ইরার আর আরুষের বিয়ের দিনক্ষণ এগিয়ে এসেছে যে। সময়ের প্রবাহমান গতিতে এর মধ্যে অতিবাহিত হয়েছে বেশ কয়েকটি মাস। পৃথা এবং ইরার এইচএসসি শেষ হয়েছে, রেজাল্টও চলে এসেছে ইতিমধ্যে। মোটামুটি ভালো রেজাল্ট করেছে দুজনেই। আর এদিকে আরুষও তার পরিবারকে দিয়ে ইরাকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার চাপ দিচ্ছে। তাই আর দেরি করতে চাইল না কেউ। এমনিতেই এই পরীক্ষা করে বেশ অনেকটা সময় অতিবাহিত হয়েছে। সামনের সপ্তাহে আরুষ এবং ইরার আনুষ্ঠানিক দিন ধার্য করা হয়েছে, আর তার আগের দিন গায়ে হলুদ। সেই অনুপাতে ইতিমধ্যে বাড়িতে অতিথিদের আগমনও শুরু হয়ে গেছে। তুর্যও ছিল আজ বাড়িতেই, বসার কক্ষে বসেছিল সবার সাথে। যদিও তার নজর রান্নাঘরে, কারণ সেখানে যে বেচারার এক এবং একমাত্র বউ কোমরে ওড়না বেঁধে রান্নার কাজ সামলাচ্ছে। তুর্যের পৃথার পানে উকি ঝুঁকির মধ্যেই
তার পকেটে থাকা মোবাইলটা বেজে উঠল প্রবল ঝংকার তোলে। তুর্য রান্নাঘরের পানে দৃষ্টি রেখেই কল ধরে মোবাইলটা কানে ধরল। মুহূর্তেই চোখ মুখের রং পাল্টে গেল ছেলেটা। শক্ত কণ্ঠে বলল, আসছি আমি। শহরের বেশ বড়সড় এক আবাসিক হোটেলের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে তুর্য এবং আরুষ। যত দূর তথ্য পেয়েছে, শাহিন মির্জার বস খলিল ভুঁইয়া, অর্থাৎ এই ড্রাগস পাচার, হিরোইনের ব্যবসা, নারী পাচার, এই সবের মূল হোতা এই হোটেলেই গা ঢাকা দিয়েছে। আর তাকে ধরতেই এখানে ছুটে আসা আরুষ এবং তুর্যে। তাদের এই মিশনে চিন্তিত করা প্রায় সকল অপরাধীকেই ধরেছে তারা। এখন শুধুমাত্র বাকি আছে এই খলিল ভুঁইয়া। একে ধরতে পারলেই এই মিশন সম্পূর্ণ হবে। আরুষ এবং তুর্য ইতিমধ্যে হোটেলের চারদিক থেকে নিজেদের ফোর্স দ্বারা ঘিরে ফেলেছে। এখন শুধুমাত্র তাদের ভিতরে ঢোকার অপেক্ষা। আরুষ এবং তুর্য দেরি করল না বেশি। চারিদিকটা একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে ঢুকে পড়ল হোটেলের ভিতরে। ম্যানেজারের সাথে কথা বলে খলিল ভুঁইয়া কক্ষের ডুপ্লিকেট একটা চাবি নিয়ে গেল সেদিকে। খুব সাবধানে চাবি দ্বারা কক্ষের দরজা খুলে ভিতরে ঢুকতেই চমকে উঠল আরুষ এবং তুর্য। এ কোথায় এসে পড়েছে তারা? এই কক্ষ দেখে তো মনে হচ্ছে কোনো বাসর ঘর। চারিদিক ফুল এবং ফুলের পাপড়ি ধারা সাজানো। তুর্য হতবাক হলো। আরুষের পানে তাকিয়ে বলল, আমরা ঠিক কক্ষে এসেছি তো আরুষ? তুর্যের কথা শেষ হতে না হতেই আরুষ দৌড় দিল বাইরের দিকে। কক্ষের দরজায় রুম নাম্বারটা ভালোভাবে পর্যবেক্ষণ করে আবার ছুটে এসে দাঁড়ালো তুর্যের পাশে। আশেপাশে তাকিয়ে বলল, আমাদের তো এই রুমটার কথাই বলা হয়েছিল স্যার। তুর্য ভ্রু কুচকালো। সন্দিহান দৃষ্টিতে চোখ বুলালো আশেপাশে। হোটেল কক্ষের শুভ্ররাঙা বিছানাটা সাজানো হয়েছে লাল গোলাপের পাপড়ি ধারা। আবার সুন্দর স্বচ্ছ কৃত্রিম আলোর ব্যবস্থাও করা হয়েছে। এমন এক কক্ষে খলিল ভুঁইয়া আছে। এই বেটার কি বুড়ো বয়সে বাসরের শখ জেগেছে নাকি? তুর্যের ভাবনা চিন্তার মাঝেই হঠাৎ খট করে একটা শব্দ ভেসে এলো তাদের কর্ণে। শব্দের উৎস খুঁজতে তুর্য এবং আরুষ তাকালো সেদিকে। সাথে সাথে আখিদর বড় বড় হয়ে গেল দুজনে। এই তারা কোন স্থানে এসে পড়ল শেষ পর্যন্ত? এক রমণী খোলামেলা একখানা নাইটি পরে দাঁড়িয়ে রয়েছে তাদের সম্মুখে। শরীরে প্রায় প্রতিটি ভাঁজই এই নাইটির ওপর থেকে দৃশ্যমান। তুর্য নিজের চোখ নামিয়ে নিল। আতঙ্কিত কণ্ঠে বলল, নসবিল্লা। আরুষ ঢোক গিলল। মেয়েটির দিকে থেকে চোখ ঘুরিয়ে তাকালো অন্যদিকে। তুর্যের পাশে একটু চেপে দাঁড়িয়ে মিনমিনিয়ে কণ্ঠে শুধালো, এই মেয়েটির গায়ের নাইটিটা কি গুলিস্তানে পাওয়া যাবে স্যার? তুর্য ভ্রু কুচকালো। আরুষের পানে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন? এই খোলামেলা নাইটি দিয়ে তুই কি করবি? আরুষ এলোমেলো দৃষ্টি ফেলল। ইতস্তত করে বলল, 2 দিন পর তো আমার বিয়ে, বাসর রাতে বউকে উপহার দিতাম আর কি। তুর্য হতভম্ব হলো। হতবাক কণ্ঠে সে বলল, পাশের রাতে বউকে উপহার দিবি তা গুলিস্তানের নাইটে? আরুষ কাচুমাচু করলো। আমতা করে বলল, কি করবো বলুন স্যার, এরা তো আপনার ওই বোন, আপনার রক্তই বইছে ওর শরীরে। এই রক্তের উপর আমার বিন্দু মাত্র বিশ্বাস নেই। বউকে বাসর ঘরে উপহার দেওয়ার জন্য বড় শপিং মল থেকে অনেক টাকা খরচ করে একটা নাইটি কিনলাম। পরে দেখা গেল আপনার বোন নাইটি সহ আমাকে ধাওয়া করছে, নয়তো বাসর ঘরে আমার মুখের উপর নাইটিটা ছুঁড়ে মারছে। তখন কি হবে? তার থেকেও গুলিস্তান থেকে অল্প দামে নাইটিটা কিনে দেবো। সে ছুঁড়ে মারবে আমার মুখে, আমি ছুঁড়ে মারবো আপনার কক্ষে। বাস, টাকার ক্ষতি আর হলো না। তুর্য দাঁতে দাঁত চাপলো। কটমট করে তাকালো আরুষের পানে। শক্ত কণ্ঠে বলল, নির্লজ্জ বেহায়া, তুই আমার সম্মুখে দাঁড়িয়ে আমার বোনকে নিয়ে আজে বাজে কথা বলছিস? এক থাপ্পড়ে তোর সব দাঁত ফেলে দেবো, মির্জাফরের বংশধর। তুর্য আরও কিছু বলতে চাইছিল হয়তো, তবে তার আগেই মেয়েটি এসে দাঁড়ালো তুর্যের মুখোমুখি। হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দিতে চাইল তুর্যের বক্ষস্থল। সাথে সাথেই ছেলেটা ছিটকে দূরে সরে গেল। চেঁচিয়ে বলল, দূরে থাক বেয়াদব মহিলা, আমার ঘরে মুরগির বাচ্চার মতো ফুটফুটে একটা বউ আছে। মেয়েটা তবুও দমল না। নিজের কাঁধ থেকে নাইটির এক হাতা একটু নিচে নামিয়ে কামুক দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। ওষ্ঠ কামড়ে বিশ্রী ভঙ্গিতে বলল, ঘরের বউ ঘরে আছে আর আমরা আছি বাহিরে, আমাদেরও একটু সময় দাও বাবু। তুর্য চেঁচিয়ে উঠল। নাক মুখ কুচকে বলল, আমার মা আছে, নতুন করে কোনো মায়ের দরকার নেই, দূরে সর। মেয়েটা যেন আহাম্মক বনে গেল তুর্যের কথায়। এসব কি বলছে এই ছেলে? মেয়েটা কিছুটা অবাক কণ্ঠেই বলল, আমি তোমার মা হতে যাব কোন দুঃখে? এসব কি বলছো তুমি? মা যখন হতে চাইছিস না, তাহলে বাবু কেন বললি? বেয়াদব মহিলা, কোন দিক থেকে আমাকে তোর বাবা মনে হয়? আমার বিয়ে হয়েছে 8 বছর। এতদিন বউয়ের কাছে থাকলে তোর মতো 2-4টা বাবু বাপ বাপ করে আমাকে আগে পিছে হাউমা করে কাঁদত। মেয়েটার মাথা ঘুরে উঠল যেন। এই কার পাল্লায় পড়ল সে? সাথে কিছুটা অপমানিত বোধও করলো। তবে কিছু করার নেই যে।
তাকে যে কাজ দেওয়া হয়েছে তা তো করতেই হবে। এই কাজের বিনিময়ে মোটা অঙ্কের টাকাও ইতিমধ্যে নিয়ে ফেলেছে সে। মেয়েটা আবারও এগিয়ে গেল তুর্যের পানে, রসিয়ে রসিয়ে বলল, তুমি না বড্ড রসিক পুরুষ, আমার তোমাকে ভালো লেগেছে ভীষণ। তুর্য কণ্ঠ বাঁকালো, নাক মুখ কুঁচকে বলল, কিন্তু তোকে আমার মোটেই পছন্দ হয়নি, দূর সর আমার থেকে। মেয়েটি মানল না তুর্যের কথা, তবুও এগিয়ে যেতে শুরু করলো ছেলেটার পানে। সাথে সাথেই তুর্য তার পিছনে গোজা বন্দুকটা বের করে হাতে নিল, ঝড়ের গতিতে ধরলো মেয়েটির মাথায়। বাঁকা হেসে বলল, তুই ভুল মানুষের কাছে এসে পড়েছিস, আর তোকে যারা এখানে পাঠিয়েছে তারাও হয়তো ভুলে গেছে আমি কে। থামলো তুর্য, আবার বলল, স্ক্রিপ্ট ভালো ছিল, তবে বড্ড পুরনো। এইসবই নাটক সিনেমাতে দেখতে দেখতে এখন মানুষের মুখস্থ হয়ে গেছে। তোদের অন্তত নতুন কিছু ট্রাই করা উচিত ছিল এবার। তুর্যকে এভাবে মাথায় বন্দুক ঠেকাতে দেখে ঘাবড়ে গেল মেয়েটা। মৃত্যুর ভয়ে বুক কেঁপে উঠল তার। ঢোক গিলে বলল, আমাকে দয়া করে মারবেন না স্যার, আমি এখনই চলে যাচ্ছি এখান থেকে, আপনাদের আর বিরক্ত করব না। তুর্য হাসলো, ওষ্ঠ বাঁকিয়ে বলল, এই তো লাইনে এসছিস, এখন মনে মনে বলে ফেল তোকে এখানে কে পাঠিয়েছে। মেয়েটি ভীত হলো, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, কেউ না, আমি নিজে এসেছি। তুর্য চেতে গেল, দাঁতে দাঁত চেপে বলল, বলবি নাকি এখনই করে করে খুঁড়ি করে দেব? মেয়েটা এবার ভীত হলো আরও, আতঙ্কিত কণ্ঠে বলল, বলছি বলছি। বল। মেয়েটা কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, খলিল ভুইয়া। তুর্য বন্দুক নামিয়ে ফেললো মেয়েটির কপাল থেকে, আরুষের পানে তাকিয়ে বলল, দুজন নারী সদস্যকে রাখো, এটাকে নিয়ে উত্তম মধ্যম দিতে বড় কিছু, দেখো মুখ থেকে আরো কিছু বের হয় কিনা। সময় যতটা অতিবাহিত হচ্ছে, আরুষ এবং ইরার বিয়ের দিনও ততটা ঘনিয়ে এসেছে। বাড়ির সকলে ইতিমধ্যে শপিংয়ে নেমে পড়েছে। বাড়ির প্রথম মেয়ের বিয়ে বলে কথা। যদিও তুর্যের বিয়ে নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল তাদের, কিন্তু তারপর যা ঝামেলা হলো তাতে সকল জল্পনা কল্পনার অবসান ঘটেছে অনেক আগে। একদিন শপিংয়ে এলেও আজ আবারও বাড়ির সকল মহিলারা জোট বেঁধে চলে এসেছে শপিং মলে। টুকটাক সবারই কিছু কেনাকাটা বাকি ছিল, তাই আর কি। তবে মলের ভিতরে ঢোকার আগেই রাস্তায় বেশ বড়সড় একটা ঝটলা চোখে পড়ল সকলে। এখানে আবার কি হয়েছে? মারামারি লেগেছে নাকি? আশেপাশের জনমানবেরা আলোচনা শুনে তো তাই মনে হচ্ছে। পৃথা উকিঝুঁকি মেরে ভিড়ের ভিতরের দিকটা দেখার চেষ্টা করলো। আবছায় হঠাৎ কাউকে দেখে ভীষণভাবে চমকালো সে। কাকে দেখছে সে? তুর্য। পরক্ষণেই নিজের ভাবনাকে নিজেই ধিক্কার জানালো মেয়েটা। তুর্য এখানে কিভাবে আসবে? সকলেই তো অফিসে যাই বলে বেরিয়ে গেল, তাহলে এখানেই মারামারির মধ্যে কোথা থেকে আসবে? তবে কথাটা যতই সে নিজের মনকে বোঝানোর চেষ্টা করুক না কেন, মনটা যেন কিছুতেই মানতে চাইছে না। মনে হচ্ছে সে তুর্যকেই দেখেছে। পৃথা নিজের পার্স ব্যাগ ঘেঁটে মোবাইলটা বের করলো। কল লাগালো তুর্যের নাম্বার। একবার, দুইবার, তিনবার, না, কল ধরছে না ছেলেটা। তবে কি পৃথা ঠিক দেখেছে ওটা তুর্য? অনেকটা সন্দেহের বশেই পৃথা এগিয়ে গেল ওই জটলার পানে। ভিড় ঠেলে ভিতরে ঢুকতেই চমকালো মেয়েটা। এই তো সত্যিই তুর্য। একটা ছেলের মাথায় বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, আর পাশেই আরুষ আরেকটা ছেলেকে বেধক মারছে। এ কি দেখছে সে? সত্যি নাকি স্বপ্ন? না না, একে সত্যি হতে পারে না। তুর্য এমন নয়। তুর্য এমনি নির্লজ্জ, খারাপ, যাই হোক গুন্ডা ধাঁচের নয়। পৃথা নিজের চোখ দুটো বন্ধ করে নিল। একটু সময় নিয়ে আবার তাকালো সম্মুখে। না, সে ভুল দেখছে না, এ তুর্যই। পৃথার চোখের সম্মুখে ভেসে উঠল রাজশাহীর সেই গোলাগুলির দৃশ্যটা। সেখানে সে মাস্ক পরা ছেলেটাকে গুলি চালাতে দেখে জ্ঞান হারিয়েছিল। জ্ঞান ফেরার পর চোখের সম্মুখে সে তুর্যকে আবিষ্কার করেছিল। তবে কি সেই মাস্ক পরা ছেলেটা তুর্য ছিল? পৃথার মাথা ঘুরে উঠল, হাঁটুজোড়া কাঁপতে শুরু করলো থরথর করে। কোনো মতে মেয়েটার গলার স্বরটা একটু বাড়িয়ে বলল, তুর্য। চেনা কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতেই চমকে উঠল তুর্য। পিছন ফিরতে আবিষ্কার করলো পৃথাকে। মেয়েটা নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানেই। আস্তে আস্তে কেমন ঢলে পড়ছে নিচের দিকে। তুর্য ছুটে গেল স্ত্রীর পানে। মাটিতে পড়ার আগেই মেয়েটাকে ধরে নিল সে। তবে তাতেও রক্ষা হলো না। সেই রাজশাহীর মতো আজও জ্ঞান হারালো মেয়েটা। তুর্য অস্থির হলো। কি করবে কি ভেবে উঠতে পারছে না সে। নিশ্চয়ই মেয়েটা তাকে ভুল বুঝছে, নয়তো জ্ঞান হারানোর কথা নয়। এখন কি করবে সে? তুর্য নিজের হাত ধারা আলতোভাবে চাপড় দিল পৃথার দুই গালে। ব্যগ্র কণ্ঠে ডাকলো, পৃথা, পৃথা। পৃথা তবুও সাড়া দিল না। তুর্যের অস্থিরতা বাড়লো আরও। দিশেহারা হয়ে আরুষকে বলল, আরুষ, গাড়ি আন তাড়াতাড়ি, ওকে হাসপাতালে নিতে হবে। আরুষ দেরি করলো না মোটেই। এদিকে কাজ ফেলে রেখেই সে ছুটলো গাড়ির পানে। আর তুর্য দ্রুত কোলে তুলে নিল পৃথাকে।
খানিক সময়ের মধ্যে পৃথাকে নিয়ে হাসপাতালে পৌঁছালো তুর্য। মেয়েটা অসুস্থ হয়ে পড়ায় পরিবারের লোকেরাও শপিং টপিং বাদ দিয়ে ওদের পিছু পিছুই এখানে এসেছে। তবে ভাগ্য খারাপ, এমন একটা সময়েও তুর্যের স্ত্রীর সাথে হাসপাতালে থাকার সময় হচ্ছে না তার। এমন একটা পরিস্থিতিতে এসব ঘটলো যে ছেলেটা না পারছে এদিকে যেতে আর না পারছে ওদিকটা ছাড়তে। এদিকে পৃথা তাকে ভুল বুঝছে, ওইদিকে তার ঘাড়ের ওপর চলমান গুরু দায়িত্ব রয়েছে। যাকে ধরার জন্য, যার নাগাল পাওয়ার জন্য এতদিন হন্যে হয়ে দেশ বিদেশের ঘুরে বেরিয়েছে, সেই খলিল ভূঁইয়া তার নিজের শহরেই এসে ঘাঁটি গেড়েছে। অনেক কষ্টে তার নাগাল পেয়েছে তুর্য। এই মুহূর্তে তাকে না ধরে যদি শুধুমাত্র নিজের ব্যক্তিগত জীবনের পিছনেই ছোটে তাহলে তো হবে না, নিজের দায়িত্ব তো পালন করতে হবে। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। নিজের সকল দায়িত্ব পালনের শেষে না হয় পৃথাকে বুঝিয়ে বলা যাবে সবটা। মেয়েটা অবুঝ নয়, নিশ্চয়ই বুঝবে তাকে। পুরো 24 ঘন্টা গতকাল পৃথাকে হাসপাতালে রেখে যাওয়ার পর পুরো 24 ঘন্টা বাইরে কাটিয়ে কেবলই নিজ বাড়ির মুখে রয়েছে তুর্য আর আরুষ তার বাড়ির মুখ। কি আর করবে, নিজেদের দায়িত্ব পালনে এছাড়া যে আর কোনো উপায় নেই। খলিল ভূঁইয়া এবং তার দলবলকে ধরতে কাল থেকে এতটাই ব্যস্ত ছিল যে একটা কল পর্যন্ত করতে পারেনি বাড়িতে। পৃথা কী অবস্থায় আছে, জ্ঞান ফিরেছে কিনা সে খবর পর্যন্ত নিতে পারেনি। তবে এত জটিলতার মধ্যে একটা বড় জটিল কার্ডের সমাধান মিলেছে। এতদিন প্রচেষ্টায় খলিল ভূঁইয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে তুর্য এবং আরুষ। বেটাকে ধরে প্রতিপক্ষের নিকট হস্তান্তর করে তবেই যে যার বাড়িতে ফিরেছে তারা। এবার অন্তত ঝামেলাহীনভাবে নিজের বউকে একটু সময় দেওয়া যাবে, বোঝানো যাবে সবটা। তুর্য বেশ ফুরফুরে মেজাজে ঢুকলো নিজের বাড়িতে। বসার কক্ষে পা রাখতেই চমকে উঠল যেন। চৌধুরী বাড়ির সবার কক্ষটা যেন কান্নায় কান্নায় পরিপূর্ণ এই মুহূর্তে। বাড়ির লোকজন তো আছেই, সাথে পলাশ শিকদার একদম সপরিবারে এসেছে তুর্যের বাড়িতে। তুর্য ভ্রু কুচকালো সকলের দেখে। এই রাজাকার জনগোষ্ঠী আবার এখানে কি করছে? প্রথমে সকলকে দেখে একটু ভরকে গেলেও পরক্ষণেই নিজেকে সামলে নিল বেচারা। হাজার হলেও তার শ্রদ্ধেয় শ্বশুর মশাই এই পলাশ শিকদার। তুর্য বেশ নম্রকণ্ঠে তার পানে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? পলাশ শিকদার থমথমে দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, ভালো। আর তুমি থাকতে দিলে কই? ভালো থাকতে দিলে কি আর সব পরিবারে আজ এখানে আমাদের উপস্থিত হতে হতো নাকি? তুর্যের তেমন একটা বোধগম্য হলো না পলাশ শিকদারের কথায়। কপাল ভাঁজ পড়ল তার, পলক ঝাপটালো শুধালো। কেন, আমি আবার কি করেছে? তুর্যের কপালে ভাঁজ আরও গাঢ় হলো। অনলাইনে আবার কি হয়েছে? কাল থেকে খলিল ভূঁইয়াকে গ্রেফতারের প্রচেষ্টায় এতটা ব্যস্ত ছিল যে অনলাইনে কেন মোবাইলটা ধরার সুযোগ পায়নি সে। তুর্য কপালের ভাঁজ অব্যাহত রেখেই পকেট থেকে নিজের মোবাইল বের করলো। ডাটা অন করতেই মেসেজের নোটিফিকেশনে যেন মোবাইলটা হ্যাং হওয়ার উপক্রম। তুর্য ভরকে গেল। তড়িঘড়ি করে একটা নোটিফিকেশনে ঢুকতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। এ কি দেখছে সে? এ তো সেদিনের হোটেল রুমের ছবি। এই নাউজুবিল্লা মার্কা মেয়েটার সাথে হোটেল রুমে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুর্যকে কথা বলছিল তখনকার ছবি। কেউ খুব চালাকির গোপনে সেই মুহূর্তগুলো ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। যদিও ছবিগুলোর মধ্যে খারাপ কিছু নেই। একটা ছবিতে দেখা যাচ্ছে হোটেল রুমের ফুলধারা সুসজ্জিত এক কক্ষে খোলামেলা পোশাকধারী এক রমণীর সম্মুখে দাঁড়ানো তুর্য। আর একটা ছবিতে দেখা যাচ্ছে খোলামেলা পোশাকধারী মেয়েটা হাত বাড়িয়ে ছুঁতে চাইছে তুর্যকে। ব্যাস এটুকুই। তবে ছবিগুলোকে খারাপ বানিয়েছে এদেশের বসবাসকারী কিছু হলুদ সাংবাদিকের দল। কোনো সংবাদ মাধ্যমে ছবিগুলো আপলোড করে তাতে শিরোনাম হিসেবে লিখেছে, সিক্রেট পুলিশ সদস্য তুর্য চৌধুরীর সিক্রেট ফাঁস। কোনো সংবাদ মাধ্যমে আবার লিখেছে, সিক্রেট পুলিশ সদস্য তুর্য চৌধুরী হোটেলের রুমে নারী দেহে মগ্ন। আবার কোনোটায় দেওয়া হয়েছে, দেশের রক্ষকই যখন ভক্ষক। সংবাদগুলো দেখে মাথা ঘুরে উঠল তুর্যের। পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন তুর্যময়। কেউ আবার দাবি করছে তার কাছে নাকি তুর্যের লিঙ্কও আছে। তুর্য এবং হোটেল রুমের ওই মেয়ের ছবি পোস্ট করেছে, উপরে ক্যাপশন লিখেছে, লিঙ্ক চাইলে ইনবক্স করুন। তুর্য আশ্চর্য হলো, ওই মেয়েটার সাথে তো তার কিছুই হলো না, তাহলে লিঙ্ক এলো কোথা থেকে? আসলে বাঙালিরা বোঝে বেশি, এদের বললে কলিকাতা বুঝে নেয়। দুটো ছবি কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলো কি করলো না করলো, এর মধ্যে এরা লিঙ্ক পর্যন্ত চলে গেছে। আর ছবিগুলোর পিছনে কি আছে না আছে তা বাছবিচার না করেই সংবাদ মাধ্যমগুলো ছড়িয়ে দিয়েছে সর্বত্র। একটা দেশের সংবাদ মাধ্যমগুলো থাকে ওই দেশের জনগণের নিকট ভরসার স্থল হিসেবে। চারিদিকে কি হচ্ছে না হচ্ছে, দেশের কি অবস্থা,
পৃথিবীর কি অবস্থা, এসব কিছু সাধারণ জনগণের নিকটে পৌঁছে দেওয়া একমাত্র বিশ্বাসযোগ্য মাধ্যমই হলো সংবাদ মাধ্যম। এখন তারাই যদি বিশ্বাসযোগ্যতার স্থান থেকে বেরিয়ে গিয়ে নিজেদের ঊর্ধ্বে তোলার জন্য মিথ্যা ছড়ায়, তাহলে সাধারণ জনগণ বিশ্বাস রাখবে কাদের উপর? একজন পুলিশের যেমন প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা উচিত নয়, তেমন একজন সাংবাদিকেরও প্রমাণ ব্যতীত কিংবা কোনো ধরনের বাছবিচার ছাড়া কোনো তথ্য জনগণের নিকট পৌঁছে দেওয়া উচিত নয়। এতে মানুষের জীবনের উপরে প্রভাব পড়ে। তাদের একটা ভুল সংবাদের জন্যই নিমিষেই একটা মানুষ, একটা পরিবারের কিংবা একটা জাতি ধ্বংসের ধারা প্রান্তে পৌঁছে যেতে পারে। প্রতি বছর এই সংবাদ মাধ্যমগুলোর বাছবিচার ছাড়া মিথ্যা সংবাদ এবং মানুষের ভাইরাল খেলায় যে কতগুলো নিরীহ মানুষের জীবন নষ্ট হয় তা কি এরা জানে? তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। প্রমাণ ছাড়া কেন এই সংবাদ মাধ্যমগুলো এইসব সংবাদ প্রকাশ করেছে, এর জবাবদিহিতা তো তুর্য চাইবে তাদের নিকট। সাথে প্রত্যেকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু তার আগে তাকে ঘর সামলাতে হবে। গতকাল এমনি হাতে বন্দুক দেখে ভুল বুঝেছে পৃথা, আজ আবার এই ঘটনা। মেয়েটা নিশ্চয়ই তাকে আরও ভুল বুঝবে। বোঝাটাও কি স্বাভাবিক নয়? মানুষ আমাদের যেভাবে বুঝাবে আমরা তো সেভাবেই বুঝবো। হলুদ সাংবাদিকগুলো খবরটা যেভাবে প্রকাশ করেছে তাতে সাধারণ জনতা ভুল বুঝতে বাধ্য। তুর্য অস্থির হলো, ব্যগ্রকণ্ঠে বলল, এসব মিথ্যা, এগুলো আমাকে ফাঁসানোর জন্য তৈরি করা হয়েছে। তুর্যের কথা শেষ হতে না হতেই পিয়াল মুখ খুলল, থমথমে কণ্ঠে জবাব দিল, কোনটা ফাঁসানোর জন্য আর কোনটা সত্যি তা এখন পুরো দেশের মানুষ জানে। প্রমাণ তো অনলাইনেই ঘোরাফেরা করছে। পিয়ালের কথার মাধ্যমেই পলাশ শিকদার থমথমে কণ্ঠে বললেন, আমার মেয়েকে আর এক মুহূর্তের জন্য এখানে থাকতে দেব না। ওর বাবা এখনো মরে যায়নি যে ওকে তোমার সাথে একটি চরিত্রহীনা ছেলের সাথে থাকতে হবে। তুর্যের বুক কাঁপল। পৃথাকে তার বাবা নিয়ে চলে যাবে? তাহলে তার কি হবে? যে মেয়েটাকে ছাড়া তার এক মুহূর্তও কাটে না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চায়, যাকে বুকে জড়িয়ে না ধরলে তার রাতে ঘুম আসে না, তাকে ছেড়ে তুর্য থাকবে কিভাবে? না, পৃথা কোথাও যেতে পারে না, পৃথা তার কাছেই থাকবে। তুর্য চোখ মুখ শক্ত করলো, দৃঢ় কণ্ঠে বলল, আমি আমার বউকে কোথাও যেতে দেব না। সাথে সাথেই তেতে উঠল পিয়াস, অগ্নিকণ্ঠে বলল, তুই বললেই হবে নাকি? আমরা আমাদের বোনকে তোর মতো একটা লম্পটের সাথে কিছুতেই থাকতে দেব না। ঘরে বউ রেখে হোটেল রুমে অন্য মেয়েদের সাথে? ছি ছি, ভাবতেও অবাক লাগছে আমার। তুর্য নিজেও তেতে উঠল এ পর্যায়ে। কেউ কিছু না জেনেই তার উপরে কি বিশ্রী একটা অভিযোগ এনেছে। পৃথাকে ছেড়ে দীর্ঘ 8টা বছর সে দূরে ছিল, তখনই কোনো মেয়ের সান্নিধ্যে গেল না, শুধুমাত্র নিজের বউ আছে এবং তাকে ভালোবাসে এই ভেবে। আর আজ পৃথাকে এতটা কাছে পেয়ে, নিজের করে পেয়েও অন্যত্র যাবে। তবে এই মুহূর্তে তুর্য সবচেয়ে বেশি আশ্চর্য হলো নিজের পরিবারকে দেখে। তাদের সম্মুখে পলাশ শিকদার এবং পিয়াল এতগুলো কথা বলল তুর্যকে, চরিত্রহীনের উপাধি পর্যন্ত দিল, অথচ কেউ একটু প্রতিবাদ করলো না। তার পরিবার কি তার উপর এইটুকু বিশ্বাস রাখতে পারলো না? এতটাই খারাপ তুর্য? খারাপ লাগলো ছেলেটা, তবে এই মুহূর্তে সেই খারাপ লাগাকেও সে দূরে সরিয়ে রাখলো। পৃথাকে কিছুতেই সে নিজের থেকে দূরে যেতে দিবে না। মেয়েটা যেতে চাইলেও জোর করে রাখবে, অন্তত নিজের ভালো থাকার জন্য হলেও পৃথাকে চাই তুর্যের। দিশেহারা হলো ছেলেটা, মুখ খুলে কিছু বলতে চাইল, তবে সে সুযোগ আর হলো না। তার আগেই পৃথা হাত তুলল, থামিয়ে দিল তুর্যকে। সকলের সম্মুখে অন্তত দৃঢ় কণ্ঠে বলল, আমি আমার স্বামীকে রেখে কোথাও যাব না। কিন্তু পিয়াল ফুঁসে উঠে বলতে চাইছিল কিছু, পৃথা তাকেও থামিয়ে দিল, সাথে সাথে বিশ্বাসের সাথে বলল, আমার স্বামীকে আমি বিশ্বাস করি। গতকাল রাস্তায় তাকে বন্দুক হাতে দেখে তৎক্ষণাৎ আমার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিল। তবে আমার বিশ্বাস ছিল আমার স্বামী কোনো অন্যায় কর্মের সাথে যুক্ত থাকতে পারে না, এবং আজ সেই সংবাদের পর এটা অন্তত প্রমাণ হয়ে গেল যে সে সত্যিই কোনো অন্যায় কর্মের সাথে যুক্ত নয়। সে দেশের একজন রক্ষক হিসেবে কাজ করছে, এবং আমি আমার স্বামীর এই পেশা নিয়ে গর্ববোধ করি। মানছি আমার স্বামী আমার থেকে নিজের পেশা লুকিয়েছে, এর মানে এই নয় যে সে অন্য নারীর সান্নিধ্যে চলে গিয়েছে। আমি আমার স্বামীকে যথেষ্ট বিশ্বাস করি এবং ভরসা করি, সেখানে এই অনলাইনের তুচ্ছ একটা ঘটনা ধরে বাপের বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি আমার স্বামীর কাছেই থাকবো, কোথাও যাব না। কথাগুলো বলেই আর কারো পানে তাকানোর প্রয়োজন মনে করল না পৃথা। গটগট করে নিজের কক্ষের দিকে হেঁটে গেল সে। তুর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল সাথে সাথে, প্রশান্তিতে ছেয়ে গেল বক্ষস্থল। পৃথা তাকে বিশ্বাস করেছে, এরপর আর কি চাই তার? এখন যদি পুরো পৃথিবীও তার বিরুদ্ধে চলে যায় তাতে তো কিছু আসে যায় না। তুর্য সবার পানে তাকালো একবার। ইচ্ছে তো করছে বউয়ের কথা শুনে এখনই বাড়ির সকলের সম্মুখে একটা ঝাঁকানাকা নাচ দিতে, শুধুমাত্র মানিজ্যতের ভয়ে নাচটা সে দিল না। সময় ব্যয় না করে ছুটল পৃথার পিছু পিছু।
কক্ষে ঢুকে দরজা কোনো মতে আটকে দিয়ে এগিয়ে গেল স্ত্রীর পানে। 2 হাত বাড়িয়ে যত্ন করে জড়িয়ে নিতে চাইল নিজের সাথে। পৃথা ছিটকে দূরে সরে গেল তৎক্ষণাৎ। ঝাঁঝালো কণ্ঠে বলল, একদম ছোবেন না আমাকে, আমার কাছ থেকে দূরে সরুন ব্রিটিশ পুরুষ। তুর্য ওষ্ঠ কামড়ে হাসল। বুঝলো বউটা তার সাথে অভিমান করে রয়েছে। নিজে পৃথা তার স্ত্রী হওয়ার দায়িত্ব পালন করে এসেছে, এবার তুর্যকে তার স্ত্রী অভিমান ভাঙিয়ে একজন স্বামী হওয়ার দায়িত্ব পালন করতে হবে। তুর্য পৃথার ঝাঁঝালো বাণীকে উপেক্ষা করেই শক্ত করে সে জড়িয়ে ধরল। চুপ করে বউয়ের পালে এক থানা চুমু খেয়ে বলল, ভালোবাসি বউ। পৃথা তেতে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, একদম ন্যাকামো করবেন না, সরুন আমার কাছ থেকে। তুর্যের বন্ধন আরও গাঢ় হলো। অপরাধীর কণ্ঠে বলল, সরি বউ, আমার ভুল হয়েছে। আমার আগেই আমার পেশা সম্পর্কে বলে দেওয়া উচিত ছিল। থামল তুর্য, আবার বলল, আসলে হয়েছে কি, আমরা একটা সিক্রেট মিশনে ছিলাম। আর পুলিশ সদস্যদের সিক্রেট মিশন বলতে তো বোঝায় এর প্রতিটি পদে পদে বিপদ লেগে থাকে। শত্রুরা আমাদের ধ্বংসের জন্য ওত পেতে থাকে সর্বক্ষণ। কখন কার কি হয়ে যায় কোনো নিশ্চয়তা নেই। এমন অবস্থায় আমি যদি তোমাকে সবটা জানাতাম, তুমি হয়তো মেনে নিতে পারতে না। আমাকে নিয়ে দুশ্চিন্তা করতে, ভয় পেতে, হয়তো ভয়ে আমার পেশার প্রতি আস্থা হারাতে। তাই আগে থেকে তোমাকে কিচ্ছু বলিনি। ভেবেছিলাম একদম মিশন শেষ হলে বলবো, কিন্তু আগেই তো এত সব ঘটে গেল। কথাটা বলে এরপর দীর্ঘশ্বাস ফেলল তুর্য। কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে বলল, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো দেখেছ, ওগুলো আমাদের মিশনেরই একটা অংশ ছিল। একজন দাগি আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে এই নাউজুবিল্লাহ মার্কে মেয়েটাকে পেয়েছিলাম আমরা হোটেল কক্ষে। আরও ছিল আমাদের সাথে, যদিও শুধুমাত্র আমাকে ফাঁসানোর জন্য তাকে কাটছাট করে ছবি থেকে বের করে দেওয়া হয়েছে। পৃথা মনোযোগ দিয়ে শুনল তুর্যের সব কথা। ভেঙচি কেটে বলল, হয়েছে, এত কৈফিয়ত দিতে হবে না আমাকে, আমি আপনাকে বিশ্বাস করি। তুর্য হাসলো, একটু ঝুঁকে পৃথার কপালে একখানা চুমু খেয়ে বলল, এর জন্যই তো আমি আমার বউটাকে এত ভালোবাসি। পৃথা ভেঙচি কাটলো আবার। একটু সময় নিয়ে প্রশ্ন করলো, একটা কথা বলুন তো, আপনি তো বিদেশে ছিলেন, এলেন কিছুদিন আগে, তাহলে আপনি এই চাকরি কখন পেলেন? তারপর আবার মিশন। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললো তুর্য। কণ্ঠ স্বাভাবিক রেখেই বলল, পড়াশোনা শেষ করে আমি প্রায় 3 বছর আগে সকলে অগোচরে দেশে ফিরেছিলাম। এই চাকরি তখনকার, এবং এর পরে মিশনের কাজে আবার দেশের বাইরে গিয়েছিলাম। ফিরেছি কিছু সময় পূর্বে। আমার এই কিছু সময় পূর্বে ফেরাটাই সকলে জানে, বা আমি জানিয়েছি। তার আগেটা কেউ জানে না। পৃথার হৃদয়ে ঘনীভূত অভিমানেরা আরও গাঢ় রূপ ধারণ করলো তুর্যের কথা শ্রবণে। অভিমানী কণ্ঠে সে বলল, 3 বছর আগে দেশে ফিরেছিলেন, কিন্তু একটাবারও খোঁজ নিলেন না আমার। আবার দাবি করছেন আমাকে নাকি ভালোবাসেন। এই আপনার ভালোবাসা? এটা সত্যি আমার ভুল ছিল। আমি ভেবেছিলাম তোমার সাথে আমার বিয়েটা যেহেতু হয়ে গেছে, তখন তুমি সারা জীবনের জন্য আমারই আছো। আমার থেকে আর কোথায় পালাবে? তাছাড়া আমার পরিবারের প্রতি আমার একটা ভরসা ছিল। যতদূর দেখেছিলাম তোমার প্রতি তারা যথেষ্ট আবেগ ছিল, তাই ভেবেছিলাম তারা তোমাকে ধরে বেঁধে হলেও আমার জন্য রেখে দেবে, কিন্তু তারা তা করেনি। তুর্যের মলিন কণ্ঠস্বর পৃথার অভিমানগুলো একটু কিছুটা কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করলো, আপনি তো বিবাহিত ছিলেন, বিবাহিত হয়ে কিভাবে পুলিশে চাকরি পেলেন? প্রথমত তেমন কেউ জানতো না আমি বিবাহিত, আর দ্বিতীয়ত পুলিশের সকল পোস্টের জন্য বিবাহিত অবিবাহিত দেখা হয় না। কিছু কিছু পোস্ট যোগ্যতার ভিত্তিতে বিবাহিতরাও গ্রহণযোগ্য। তাছাড়া আমি বিশেষ পুলিশ ক্যাডারে নিয়োগের মাধ্যমে এই পোস্টে এসেছি। পৃথা চুপ রইল কিঞ্চিত সময় নিয়ে, অতপর হুট করেই বলল, ছাড়ুন আমাকে। তুর্য ছাড়তে চাইল না। মেয়েটার কাঁধে মাথা রেখে বলল, না, ছাড়বো না। পৃথা তুর্যকে ঠেলে নিজের থেকে সরিয়ে দিতে চাইল। নাক মুখ কুচকে বলল, ছাড়বেন তো, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। তুর্য এ পর্যায়ে ছেড়ে দিল পৃথাকে। বেশ উৎসুক হয়ে শুধালো, কি সারপ্রাইজ? পৃথা উত্তর দিল না কোনো। একটু এগিয়ে টেবিল থেকে একটা ডাক্তারি রিপোর্ট তুলে নিল হাতে। তুর্যের পানে বাড়িয়ে দিল, বলল, পড়ে দেখুন। তুর্য কিছুটা ঘাবড়ে গেল। কি আছে এই রিপোর্টে? আর পৃথা বা এত আয়োজন করে এই রিপোর্ট তাকে পড়তে কেন দিল? কোনো বড় অসুখ টসুখ করেছে নাকি মেয়েটা? তুর্যের হৃদয় ব্যাকুলতা ছেয়ে গেল। সময় নষ্ট না করে সে পড়তে শুরু করলো রিপোর্টটা। হুট করেই রিপোর্টে একটা স্থানে চোখ আটকে গেল। চমকে উঠলো, তাকালো পৃথার পানে। পৃথা বুঝলো এই তাকানোর মানে। ভেঙচি কেটে সে বলল, এখনই বলতে চাইছিলাম না, লুকিয়ে রাখতে চাইছিলাম সবটা, কিন্তু আমি তো আর আপনার মতন ব্রিটিশ নই, তাই আর লুকিয়ে রাখতে পারলাম না। তুর্যের কর্ণে যেন পৌঁছালো না পৃথার বলা একটা কথাও। সে ভ্যাবলার মতো বসে রইল ওভাবেই।
নিজ চোখকে যেন বিশ্বাস করতে পারছে না এই মুহূর্তে। বেচারা আরেকবার পড়ল রিপোর্টটা, অতপর হুট করেই ছুটে এসে জড়িয়ে ধরলো পৃথাকে। আবেগী কণ্ঠে বলল, আমি যে দেখেছি তা কি সত্যি বউ, নাকি স্বপ্ন? পৃথা ওষ্ঠ প্রসারিত করে হাসল, 2 হাত বাড়িয়ে নিজের সাথে আলতোভাবে জড়িয়ে ধরল তুর্যকে। মৃদু কণ্ঠে বলল, একদম সত্যি দেখছেন মিস্টার তুর্য চৌধুরী, আপনি অতি শীঘ্রই বাবা হতে চলেছেন। এবার অন্তত নিজের পাগলামি ছাড়ুন মশাই। তুর্য সাথে সাথে প্রতিবাদ করলো পৃথার কথা। উৎফুল্ল চিত্তে সে বলল, হুম, এখন আরও বেশি পাগলামি করব। আগে পাগলামি করেছি একা, এখন পাগলামি করব আমার ছানাপোনা সহ। কি আটকাতে পারবে না আমাদের? লাল নীল সবুজ বাতির আলোয় ঝলমল করছে আজ চৌধুরী বাড়ি। পুরো বাড়ি কণায় কণায় পরিপূর্ণ হয়ে উঠেছে অতিথিদের আগমনে। হবেই বা না কেন, আজ যে ইরা এবং আরুষের বিয়ে। ইতিমধ্যে আরুষের বাড়ির লোকেরা বরযাত্রী সহ চলে এসেছে এ বাড়িতে। আরুষকে বসতে দেওয়া হয়েছে স্টেজে সজ্জিত এক রাজকীয় চেয়ারে, আর ইরার অবস্থান তার পাশেই। মেয়েটাকে আজ পার্লার থেকে ভারী মেকআপ আবরণে সাজিয়ে আনা হয়েছে, আর সাথে শরীরে তো ভারী লেহেঙ্গা আছেই। আরুষ একটু পরপর আর চোখে দেখছে নিজের প্রেয়সীকে। মেয়েটাকে কি সুন্দর লাগছে আজ। বিয়ের সাজে সম্ভবত সব নারীকেই আলাদাভাবে সুন্দর লাগে। আরুষ নিজ চেয়ারে একটু চেপে বসলো। সকলের অগোচরে কথা বলতে চাইল ইরার সাথে, কিন্তু এখানেও তার শত্রুর আগমন। কোথা থেকে হুট করেই আগমন ঘটল পৃথার, আর তার পিছু পিছু তুর্যের। তুর্য পৃথার পিছু পিছু হাঁটছে, আর সেকেন্ডে সেকেন্ডে সাবধানী বাণী হাঁকছে। আস্তে হাঁটো বউ, এই সময়তে জোরে হাঁটতে হয় না। আমার টিয়া পাখির ছানাদের কষ্ট হবে যে। পৃথার এই মুহূর্তে ইচ্ছে করছে নিজের কপাল নিজে চাপড়ে ফাটিয়ে ফেলতে। কোন দুঃখে সেই পাগলের লোককে বলতে গিয়েছিল যে সে প্রেগনেন্ট। যখন থেকে এই লোক জেনেছে পৃথা প্রেগনেন্ট আর সে বাবা হতে চলেছে, তখন থেকে না পৃথার পাশ থেকে একটা সেকেন্ড নড়েছে, আর না মেয়েটাকে একটু শান্তিতে থাকতে দিয়েছে। না খাওয়াতে শান্তি দিয়েছে, না বসাতে, না শোয়াতে, আর না ঘুমাতে। তার উপর আবার ইরার বিয়ের উপলক্ষে অফিস থেকেও লম্বা ছুটি নিয়েছে। এখন তো আর চেঁচিয়েও লাভ নেই এর উপর। বোম মেরেও কেউ একে সরাতে পারবে না বউয়ের নিকট থেকে। পৃথা মাঝে মাঝে আশ্চর্য বনে যায়, একটা লোক কিভাবে এতটা নির্লজ্জ ধাঁচের হতে পারে। তারপর সৃষ্টিকর্তা কৃপায় হয়েওছেও না হয় তাই বলে সেই নির্লজ্জ লোকটাকে পৃথার কপালেই পড়তে হলো। পৃথা হতাশার নিঃশ্বাস ফেলল। এমনিতেই তো এই লোকের পাল্লায় পড়ে জীবনে শান্তি নেই কোনো। এখন আবার এই লোক উপাধি দেওয়ার টিয়া পাখির ছানা যতক্ষণ না তা পেটে থাকবে, ততক্ষণ অত্যাচারেরও শেষ থাকবে না। আধার ঘনিয়েছে চারিদিকে। বিয়েবাড়ির হইচই কলরব এই মুহূর্তে ফিকে হয়ে পড়েছে অনেকটা। তবে জ্যোৎস্না রাত আজ। আধারে ঢাকা আকাশটা গোল থালার ন্যায় রূপালি এক চাঁদ স্থান নিয়েছে। চারিদিক সেজে উঠেছে চাঁদের মধুময় মিষ্টি আলোয়। তবুও ইরা কেমন যেন ভয় ভয় করছে। পুষ্পসজ্জিত এক সুন্দর কক্ষে বসে রয়েছে মেয়েটা। বাসর রাত আজ তার। অজানা ভয়, সংকোচ, সংশয় পুরো দিনই আজ ঘিরে রেখেছিল তাকে। তবে ভাবি বান্ধবীদের হাসি ঠাট্টায় তখন এতটা ভয় টের পায়নি, কিন্তু এখন তো সে একা। কিছুটা সংকোচ নিয়েই চোখ ঘুরিয়ে রুমের চারিদিকে তাকালো ইরা। আরুষের সাথে বিয়েটা অনেক আগে হলেও এই কক্ষে তার এই প্রথম প্রবেশ। কক্ষে খুব বেশি আসবাবপত্রে পরিপূর্ণ নয়, শুধুমাত্র একটা খাট, একটা আলমারি, একটা টেবিল চেয়ার আর সোফা রাখা। খুব বেশি ফুল দিয়েও কক্ষটা সাজানো হয়নি, খুব সাদামাটা সাজ। তবে বিছানাটা পরিপূর্ণ করে রাখা হয়েছে লাল গোলাপের পাপড়ির ধারা। মধ্য বরাবর আবার গোলাপের পাপড়ি দিয়েই দুটো অক্ষর বসানো হয়েছে A+E। ইরার পুরো কক্ষে নজর বোলানোর মধ্যেই হঠাৎ কর্ণে পৌঁছালো চেঁচামেচির আওয়াজ। সম্ভবত বাহিরে আরুষের কাজিন মহল বাসরের টাকা আদায়ের জন্য ধরেছে আরুষকে। ইরার মন প্রাণ কেমন অন্যরকম অনুভূতিতে ছেয়ে গেল, শীতলময় ছেয়ে গেল সর্বাঙ্গ। এমনিতেই এক হাত ঘোমটা টানা ছিল তার মস্তকে, সেই ঘোমটাটা আরও একটু টেনে তার পরিধি বাড়িয়ে নিল। আর বেচারা আরুষ ভেবেছিল তুর্যের বাড়ি থেকে বউ নিয়ে এসেছে মানে বউ পেয়ে গেছে, এরপর আর কোনো বাধা বিপত্তি ছাড়াই বউকে আপন করে নিতে পারবে। কিন্তু তার হলো কই, এ বাড়িতে এসে বিয়ের নিয়মকানুন পালন করতেই তো অর্ধরাত। তারপর আবার এই কাজিন মহলের উৎপাত, টাকা ছাড়া কিছুতেই ভাসর ঘরে ঢুকতে দিবে না। একদম তালা ঝুলিয়ে দিয়েছে ঘরের দরজায়। বিস্ময়ে চোয়াল ঝুলে পড়লো আরুষের। কপাল কুঁচকে বলল, আমার বাসর, আমার বউ, তোদের টাকা কেন দেবো? কাজিন মহলের একজন সাথে সাথেই জবাবে বলল, তোমার বাসর তোমার বউ, কিন্তু তালা তো আমাদের। টাকা দিবে না, তালার চাবিও পাবে না। আজ বাসর রাতের মতো একটা সুন্দর রাতেও সারা রাত কাটাও বউহিনা। আরুষ হতবাক হতে গিয়েও হলো না। অসহায় দৃষ্টিতে তাকালো সকলের পানে।
তুর্যের থেকেও তো এরা ভয়ানক অধিক। তুর্য তো তবুও তাকে বউহীনা করেছিল, আর এরা তো বউয়ের সাথে সাথে অর্থ সম্পদের উপরেও ঝড় বইয়ে দিতে চাইছে। তপ্ত নিঃশ্বাস ফেললো আরুষ, তবুও হাল ছাড়ল না বেচারা। আরও কিছুক্ষণ কাজিন সম্প্রদায়ের সাথে বাঘ বিতণ্ডাতে জড়িয়ে শেষ পর্যন্ত নিজের পরাজয় মেনে নিল। একদিকে এরা টাকা ছাড়া চাবি কিছুতেই দিবে না, অন্যদিকে রাত তো তাদের জন্য বসে থাকবে না। সে হু হু করে বেড়ে চলেছে। এরপরে দেখা যাবে বাসর রাত শেষ, অথচ বউয়ের কাছাকাছি তার পৌঁছানোই হলো না আরুষের। হতাশার নিঃশ্বাস ফেললো আরুষ। অসহায় মুখভঙ্গিতে পকেট থেকে টাকা বের করে দিল কাজিন সম্প্রদায়ের হাতে। সাথে সাথেই হই করে উঠল সবাই, আর সাথে বিনা বাক্যে কক্ষের চাবিটা তুলে দিল আরুষের হাতে। আরুষের চোখ জোড়া চকচক করে উঠল চাবি পেয়ে। টাকার শোক ভুলে গেল মুহূর্তে। টাকা যায় যাক, বউ তো পেয়েছে। আর দেরি করলো না বেচারা, এমনি অনেক দেরি হয়ে গেছে। দ্রুত চাবি ধারা তালা খুলে ঢুকে পড়ল কক্ষের ভেতরে। খট করে দরজা খোলার আওয়াজ কর্ণে পৌঁছাতে কেঁপে উঠল ইরার বক্ষস্থল। নড়ে চড়ে উঠল মেয়েটা। কেমন টিপটিপ আওয়াজ হচ্ছে বুকের ভেতর। লজ্জা লজ্জা লাগছে ভীষণ। যতই মানুষটা পূর্ব পরিচিতি হোক কিংবা বিয়েটা আগে হোক, আজকের অনুভূতিটা তো একদম ভিন্ন। আজ তাদের দুজনের একান্তের প্রথম রাত, নিজের ভালোবাসাকে নিজের করে পাওয়ার প্রথম অনুভূতি আজ। ইরা হাফসাফ করে উঠল, নিজেকে গুটিয়ে নিল একটু। আরুষ কক্ষে প্রবেশ করে একবার তাকালো বিছানায় বসা তার স্ত্রীর পানে, অতপর দরজাটা ভালোভাবে এঁটে দিয়ে আস্তে ধীরে এগিয়ে গিয়ে বসলো তার পাশে। মেয়েটা বিশাল এক ঘোমটায় আড়াল করে রেখেছে নিজেকে। আরুষ পূর্ণ দৃষ্টিতে তাকালো ইরার পানে, হাত বাড়িয়ে আলতোভাবে ধরলো মেয়েটার ঘোমটাটা। সাথে সাথেই কেঁপে উঠল ইরা। আরুষ থামলো না তবু, ধীরে ধীরে স্থির মস্তকে চড়ানো ঘোমটাটা টেনে তুললো ওপরে। মেয়েটা চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছে। তিরতিরিয়ে কাঁপছে তার কোমল ওষ্ঠজোড়া। হাসলো আরুষ পরম আবেগ নিয়ে। মেয়েটার চোখ মুখে ফু দিয়ে বলল, ভয় পাচ্ছ? ইরা পিটপিট করে চোখ দুটো খুলল। এলোমেলো দৃষ্টি ফেলে আলতোভাবে ডানে বামে মাথা ঝাঁকালো। বুঝালো ভয় পাচ্ছি না। আরুষ আর বেশি ঘাটলো না মেয়েটিকে। পকেট থেকে একটা আংটি বের করে নিজ দায়িত্বে ইরার বাম হাতটা টেনে নিল নিজের ভাঁজে। ইরা ইতস্তত করল, নিজের হাতটা সরিয়ে নিতে চাইল। আরুষ ছাড়ল না স্ত্রীর হাত, বরং সযত্নে হাতের অনামিক আঙুলে পরিয়ে দিল আংটিটা। ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, তোমার স্বামীর তরফ থেকে তোমার জন্য এই প্রথম উপহার। ইরা লাজে মাথা নিচু করে ফেলল। আরুষ এক হাতে লাজে রাঙা স্ত্রীকে বুকে টেনে নিল। মেয়েটা চুলের ভাঁজে চুমু খেয়ে বলল, ভালোবাসি। ইরা মুখ লুকালো আরুষের বক্ষে, লাজুক স্বরে বলল, আমিও ভালোবাসি। সময় বয়ে চলেছে নিজের গতিতে। সে অপেক্ষা করে থাকে না কারোর জন্য। চোখের পলকেই যেন কেটে গেল বেশ কয়েকটা বছর। সময় বদলেছে, তার সাথে বদলে গিয়েছে চারপাশের পরিবেশ, মানুষ এবং সম্পর্ক। শহরে বুকটা আগের তুলনায় আধুনিক হয়ে উঠেছে আরও। ইরা সন্তান সম্ভাবা। প্রেগনেন্সির 5 মাস চলছে মেয়েটা। পিয়াসের সাথে রিধিরও বিয়ে হয়ে গেছে বেশ কিছু সময় পূর্বে। আর বাকি রইল পৃথা আর তুর্য। তাদের ঘর আলো করে ইতিমধ্যে চলে এসেছে এক পুত্র সন্তান। নাম লিখেছে তূর্ণ। দেখতে শুনতে কিছুটা মায়ের মতো হলেও চরিত্র তার হুবহু বাবার মতো। এ যেন তুর্যের আরেক সত্তা। রাত নেমেছে ধরণীতে। শহরের বুকটা ইতিমধ্যে আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোয়। তুর্য সারা দিন পর বাড়িতে ফিরল মাত্রই। আবার আগমনী বার্তা ছোট্ট তূর্ণের কর্ণে পৌঁছাতেই সে কাঁদতে কাঁদতে ছুটল সেদিকে। রাতের এই সময়ে ছেলেকে এভাবে কাঁদতে দেখে অবাক হলো কিছুটা। ভ্রু বাঁকিয়ে ছেলেকে প্রশ্ন করলো, কাঁদছো কেন বাবা, কি হয়েছে? 4 বছরের তূর্ণ কান্না বিজড়িত কণ্ঠেই জবাব দিল, আমাকে মিলেছে। তুর্যের মুখশ্রী জুড়ে গম্ভীরভাবে ফুটিয়ে তুলল, সাথে সাথে কণ্ঠে কিছুটা ক্রোধ এঁটে বলল, কে মেরেছে আমার বাবাকে? কার এত বড় সাহস আমার বাবাকে মারে? একবার শুধু নাম বলো, আমিও তাকে মেরে দেবো এক্ষুনি। তূর্ণ কান্না থামালো একটু, নাক টেনে টেনে বলল, মামা মেলেছে। পৃথার নাম শুনে চুপসে গেল তুর্য। অবশ্য এ বাড়িতে তার বউ ব্যতীত তার ছেলের গায়ে হাত তোলার সাহস আর কেউ রাখে না, এটা তার আগেই বোঝা উচিত ছিল। কিন্তু কথা সেটা নয়। কথা হলো এই মুহূর্তে ছেলের পক্ষে নিয়ে পৃথার নিকট আমূলক ধ্বনি তুলতে গেলেও ছেলে সহ নির্ঘাত কক্ষ ছাড়া হতে হবে তাকে। আর তারপর ছেলে কেঁদে কেটে মাঝরাতে হলেও মায়ের কক্ষস্থানে নিয়ে নিবে। কিন্তু তার ওই আমূলক ধ্বনি তোলার অপরাধে তাকে স্থান দেওয়া হবে না কোনোভাবে। পুরো রাত বউহীনা অন্য কক্ষে কাটাতে হবে। তুর্য ঢোক গেল, আমতা আমতা করে বলল, নিশ্চয়ই তুমি কোনো দুষ্টুমি করেছো, তাই মাম্মাম মেরেছে। শুধু শুধু তো মাম্মাম তোমাকে মারার মানুষ নয়।
তূর্ণের কান্না বন্ধ হয়ে গেল সাথে সাথে। বাবার পানে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তুমি মাম্মামকে ভয় পাও পাপ্পা? তুর্য হাসল, ছেলেকে কোলে তুলে নিয়ে বলল, না বাবা, আমি তোমার মাম্মামকে ভয় পাই না, তবে ভালোবাসি ভীষণ। তোমার মাম্মামকে যখন শক্ত কণ্ঠে কিছু বলতে চায় তখন সেই কথা আমার হৃদয়ে আঘাত হানে। সর্বপ্রথম সে নিজের কষ্টের জন্য হলেও তোমার মাম্মামকে বলতে পারে না কিছু। বাপ ছেলের কথোপকথনের মধ্যেই সেখানে এসে উপস্থিত হলো পৃথা। ভ্রু নাচিয়ে বলল, কি কথা হচ্ছে বাপ ছেলের? তূর্ণ চোখ বড় বড় করে তাকালো মায়ের পানে, নিরীহ মুখশ্রী নিয়ে বলল, আমি কাঁদছিলাম তখন, পাপ্পা এসে বলেছিল। পাপ্পা আমাকে বলল আমার নাকি এখন একটা বোন প্রয়োজন। সবার বোন আছে, শুধুমাত্র আমার একটা বোন নেই। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, আর তুর্য হতভম্ব নয়নে তাকিয়ে রইল তার মাত্র 4 বছরের ছোট্ট নাদুস নুদুস ছেলের পানে। এসব কথা সে কখন বলল? এই বোন প্রয়োজন বা কিছু এই ধরনের বাক্যের ধারে কাছেও তো সে যায়নি। আচ্ছা, এই ছেলে তার তো, নাকি হাসপাতালে কোনোভাবে বাচ্চা বদলে টদলে গিয়েছে? তুর্যের ভাবনা চিন্তার মাঝেই তার হৃদয় তীব্র বেগে চিৎকার করে উঠল। প্রতিবাদের স্বরে তুর্য মনে মনে বলল, এ ছেলে তোরই, একদম তোর মতো চরিত্র পেয়েছে। কোনো ডিএনএ টেস্টের প্রয়োজন নেই। সারা জীবন তুই তোর বাপ মাকে চালিয়ে মেরেছিস, এবার তোর ছেলে তোকে চালিয়ে মারবে। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।